আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা বদিউল আলম মজুমদার স্যারের কথা শুনেছেন কিনা আমি জানি না। যদি না শুনে থাকেন, উনি সংস্কার প্রস্তাবনার যে নথিপত্র ওটা জমা দেওয়ার পরে যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যে এটা সুস্পষ্ট যে তিনি একজন বিতর্কিত এবং পক্ষপাতদুষ্ট ব্যক্তিত্ব। কারণ তার বক্তব্যের মধ্যে এটা সুস্পষ্ট হয়েছে যে, এবং তিনি বারবার কথা বলেছেন যে সংসদ আমাকে ম্যান্ডেট দিয়েছে যে ফ্যাসিস্টরা যেন আর ফিরে এসে ওই সংসদে না যেতে পারে। তিনি কথা বলেছেন, ওনার দায়িত্ব ছিল সংস্কারের প্রস্তাব দেওয়া। কিন্তু আমি দেখলাম উনি শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বললেন, সে কথাগুলো এক পক্ষ টেনে কথা বলা, অর্থাৎ একটা পক্ষকে সাপোর্ট করা এবং আর একটা পক্ষকে দোষী সাব্যস্ত করে তাকে বঞ্চিত করা বা তাকে সেই পরিবেশ পরিস্থিতি থেকে আপনার মানে নির্বাচন থেকে যে কোনোভাবে ডিটাস্টেড করে দেওয়া। এখন আমার মনে হয় না বদিউল আলম মজুমদারের মাথা থেকে এইসব বুদ্ধি, এসব তকমা, এসব কৌশল বের হয়েছে, আমার এটা মনে হয় না। এটা ওই যে সরকার ঘোষণাপত্র দেবে, ওই ঘোষণাপত্রের মতো হয়েছে, যেখানে রাশেদ খান প্রশ্ন করেছিল এই ঘোষণাপত্র কে তৈরি করেছে, সরকার করেছে না ছাত্ররা করে দিয়েছে না অন্য কেউ করে দিয়েছে। কিন্তু পরবর্তীতে বা স্বাগত বক্তব্যে না কোন জায়গায় আমি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে ছাত্রছাত্রীরা করে দিয়েছে ওটা, বা ছাত্রছাত্রীর পক্ষ থেকে ওই প্রস্তাবনা দেওয়া হয়েছিল। বদিউল আলম মজুমদার স্যারের এইরকম একেবারে প্রকাশ্যে এসে এ কথাটা বলার অর্থ হলো উনি দেশকে একটা অস্থিতিশীল করতে চায়, দেশের পরিবেশকে নষ্ট করতে চায়। কেননা আপনি যখনই যাদের ফ্যাসিস্ট বলছেন তাদেরকে ক্ষমতা বা তাদেরকে আপনি গণহত্যা এবং মানবাধিকারের সাথে মানবাধিকারের লঙ্ঘনকারী বলতেছেন, আমার প্রশ্ন হলো যতদিন পর্যন্ত একজন দোষী সাব্যস্ত না হবে ততদিন পর্যন্ত আপনি এইভাবে ডিরেক্টলি বলতে পারেন না। আমি জানি না মানে কে দোষী সাব্যস্ত হবে কে হবে না, সেটা পরবর্তীর বিষয়। এবং আমার আর একটা জিনিস আপত্তিকর মনে হয়েছে যে উনি একথা বলতে পারেন কি, উনি সংস্কার কমিটির একজন প্রধান হিসাবে সংস্কার ওনার যেগুলো মনে হয়েছে ওনার নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সেগুলো উনি লিখে জমা দিবেন, তারপর কে আসবে না আসবে সেটা ওনার ব্যক্তিগত বিষয়। এবং বিগত নির্বাচনগুলোতে যারা মানে অংশগ্রহণ করেছিল তারা আর মানে সংসদের নির্বাচন করতে পারবে না। কিন্তু আমার একটা প্রশ্ন আছে বদিউল আলম স্যারের কাছে যে স্যার, তাহলে যারা এই নির্বাচনকে বৈধতা দিয়েছিল তাদের সাথে আপনারা সম্পর্ক ছুতো করে ফেলেন, ভারতের সাথে, তারপরে যুক্তরাষ্ট্রের সাথে, যুক্তরাজ্যের সাথে, তারা তো এটাকে লিগাল বলেছিল যে এই নির্বাচনগুলোকে লিগাল। এখন আপনি বলবেন চাপে পড়ে, তাহলে চাপে পড়ে তো অনেকেই অনেক কিছু করে। এবং বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি চলছে সেটা ফ্যাসিস্টের আমলে চেয়ে কোন অংশে ভালো বা কোন প্রেক্ষাপটে ভালো, কোন দৃষ্টিকোণ থেকে ভালো। এর আগে আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন, তা আপনার এর পরবর্তীতে যে ঘটনাগুলো ছাত্ররা ঘটালো, যেমন বৈষম্য বিরোধী ছাত্ররা যত জায়গায় কমিটি দিয়েছে সব জায়গায় তারা সংঘর্ষে জড়িয়েছে, হয় কমিটি বর্জন করেছে না হলে সংঘর্ষ করেছে, মারামারি করেছে। তারপরে এই যে কিছুদিন আগে আদিবাসীদের নিয়ে ওখানে মারামারি হলো, তো এ সবগুলো আপনারা তো কেউ বলেন না। আওয়ামী লীগ আসবে কি না আসবে সেটা আমার জানার বিষয় না, আমার দেখারও বিষয় না। কিন্তু আমার কথা হলো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বললে আপনি একথা বলতে পারেন না। এখন
আপনি সরকারের লোক, কথা বলার কারো সাহস নেই। কারণ সবাই তো যে যেখানে মানব জমিনের মতিউর রহমান বলেন আমাদের কাছে অনেক সংবাদ আছে, কিন্তু আমরা বলতে পারছি না। এরপরে বাংলাদেশের মানুষ কেন বলছে না সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেশের মানুষকে নিয়ে ভাবার দেশের মানুষের আর সময় সুযোগ নেই। কিন্তু কথা হলো, আপনি এই ধরনের বায়াস মানে পক্ষপাত দুষ্ট বা একটা গ্রুপকে আপনি নির্মূল করতে চাবেন বা নির্মূল করবেন, মানে আপনার সংস্কারে আপনি সেই প্রস্তাবনায় দিয়েছেন একটা গ্রুপ বা একটা দলকে আপনি নির্মূল করবেন বা নিশ্চিহ্ন করবেন, সেই প্রস্তাবনায় আপনি দিয়েছেন। আমার জানা মতে এই প্রস্তাবনা বা এই বুদ্ধি আপনার একার মাথা থেকে আসার কথা না। কারণ আপনি একসময় আওয়ামী লীগের নির্বাচনের কালীন কী জন্য একটা ছিলেন। হ্যাঁ, এখন ঘটনা হয়েছে আপনি দিছেন ভালো কথা। এখন ঘটনা হলে এই যে আওয়ামী লীগের যে ভোটারগুলো আছে, নেতা নেত্রী আছে, তাদের ১৪ গোষ্ঠীর লোক আছে, সাপোর্টার আছে, ওরা আপনাদের দেশে শান্তিতে থাকতে দিবে তো? নির্বাচনে এসে যদি ফেল করে তাহলে তারা বলবে যে না, জনগণ আমাদেরকে মানে অ্যাভয়েড করেছে, জনগণ আমাদেরকে চায়নি, সুতরাং আমরা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি না করি। আপনি এরকম একটা বড় অংশকে আপনি বিলোপ করবেন, আপনি বড় অংশকে দমন করে রাখবেন, আপনার কারাগারেও এত জায়গা হবে তো? আপনি যে সবাইকে আটক রাখবেন, আপনার কারাগারেও এত জায়গা হবে তো? হবে না। সুতরাং হয়তো বা আপনি অনেক ট্যালেন্ট, অনেক ডিগ্রি আছে, কিন্তু কথা হলো আপনি মানুষের মন না বুঝে, আপনি একটা পক্ষ বা দুটো পক্ষের মন বুঝে তাদের কথা শুনে তাদের রুচি সম্পূর্ণ মানে আপনি মানে একটা সংস্কার করলেন, সেটা কতটা যুক্তিসঙ্গত আমার মাথায় খেলে না। এই জন্য আমি কিছু কথা বললাম। এরপরে আমাদের ডক্টর সলিমুল্লাহ খান, উনি আছেন, এদেশের কাউকে ওনার শিক্ষিত আর জ্ঞানী মনে হয় না। তো উনি তো একজন শিক্ষিত এবং জ্ঞানী ব্যক্তি আছেন। তা দেশের পরিবেশ পরিস্থিতি এত খারাপ, এত লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি, তা উনি কেন একটা হুঙ্কার দিচ্ছেন না? উনি কেন একটা আন্দোলনের ডাক দিচ্ছেন না? ফ্যাসিস্ট তো চলে গিয়েছে, এবং চলে যাওয়ার পরে ফ্যাসিস্টরা কোনো অপকর্ম, বড় ধরনের যত অঘটন ঘটতেছে, বড় ধরনের চুরি ছিনতাই ডাকাতি চাঁদাবাজি, ফ্যাসিস্টের কেউ কোনো দিন করেছে বা আওয়ামী লীগ সরকারের কেউ কোনো দিন করেছে এই ৫-৬ মাসে? এটা কিন্তু বড় ধরনের কোনো অকারেন্স ঘটেছে, এটার কোনো নজির নাই। তাহলে আপনি একটা হুঙ্কার দেন, আপনি সব শিক্ষিত লোকদেরকে ডাকেন, আপনি আপনি মানে যাদেরকে সিভিল সোসাইটি বলে তাদেরকে বোঝান বা তাদেরকে গর্জে উঠতে বলেন। এই যে ভ্যাট চাপাই দিয়েছে, তা আপনি কি করেন? সবাই তো টিভি টক শোতে আসেন, আইসি মনে হয় মাসোয়ারা নিয়ে যান, টাকা নিয়ে যান, মানে টাকা পান, ভালো লাগে। এরপরে এই যে পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ, এরপরে আমাদের মানে ব্যারিস্টার ফুয়াদ সাহেব, উনি বলেন বাংলাদেশের ১০০ জনের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখেন না। তো ওনার এত যোগ্যতা, ওনার এত ক্যাপাসিটি, ওনার এত বুদ্ধি, ওনার এত প্রজ্ঞা, ওনার এত মেধা, তা উনি তো দেখি সরকারের যত মানে সভা, মানে যত ডাক বৈঠক আলোচনায় সব জায়গায় যান। তা ওনার কথাই তো দেশের আমি কোনো স্থিতিশীলতা বা দেশের পরিবেশ পরিস্থিতি শান্ত হতে কোনো জায়গায় দেখি নাই। ভাইরে ভাই, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন। এবং আপনাদের মস্তিষ্কে যেটা ঘুরতেছে যে একটা দলকে নিচ্ছিন্ন করা বা একটা দলকে হিউমিলিয়েট করা বা একটা দলকে অত্যাচারিত নিপীড়িত করে রাখা, কারণ তারা এটা করেছে তাই ওদের প্রতিশোধ রিভেঞ্চিভ হয়ে আপনার যে কাজটা করতেছেন, এতে করে দেশে আপনারা এভার আর নেভার, মানে এখন হোক আর পরবর্তীতে হোক, আপনারা কখনো শান্তি ফেরাতে পারবেন না। লিখে রাখেন, আপনারা যদি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেন, তাহলে আপনারা কোনো দিন দেশে শান্তি ফেরাতে পারবেন না। আমি বললাম তো, লিখে রাখেন। আমার পর রাগ করে কোনো লাভ নেই, আমাদেরও একটু বোধ বুদ্ধি আছে, কিন্তু সমস্যা হলো অনেকেই এটা বলে, কিন্তু এই মিডিয়ার সামনে গেলে সকলের ওই মুখ দেখে বোঝে যে এ কোন ধরনের বক্তব্য চাই, ওই সেই ধরনের বক্তব্য দেন। কিন্তু আমি তো সে ধরনের দিই না। আমার বক্তব্য হলো সবাই পার্টিসিপেশন থাকবে। এখন ঘটনা হলো যাদের নামে মামলা হয়েছে, যারা গিল্টি হয়েছে, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, আইনি বাধাই তারা বাদ। কিন্তু ঘটনা হয়েছে আপনি যখনই এরকম একটা বড় দলকে আসতে দিবেন না, তখন দেশের পরিবেশ পরিস্থিতি কিভাবে শান্ত করেন সেটা আপনারা করিয়েন। আপনারা এখনও তো কিছু করতে পারেননি, তারা দেশে নেই তাই শান্ত করে। আর পরিবেশ পরিস্থিতি শান্ত হলে
বিদেশি প্রেশার, কারণ এদিকে দেখেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন বলে একাধিকবার চেষ্টা করেছেন, পারেননি। সংবিধান বাতিল করবেন চেষ্টা করেছেন, পারেননি। সুতরাং বিদেশিরও একটা প্রেশার আছে, আর বাংলাদেশ যে কীভাবে চলে সেটা আপনারাও জানেন, যে এদেশের মানুষের কথায় যতটা না চলে তার চেয়ে বেশি বিদেশে প্রেশারাইজের উপর চলে, বা লোক কীভাবে এদেশের ক্ষমতা কুক্ষিগত করে বা ক্ষমতায় থাকে সেটাও মানুষ জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।